হ্যালো। তো দেখো আমরা যে যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেমটা আমাদের বাকি ছিল সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমি বলেছিলাম যে তোমাদের মডার্ন ফিজিক্সের সমস্ত চ্যাপ্টারগুলি আমি ওয়ান শট ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। আজকে হলে আমাদের শেষ। আর এর আগে আমি একটা অলরেডি ম্যারাথন নিয়েছি, সেখানে যে জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্স রয়েছে এবং ফিজিক্যাল অপটিক্সেরও বা ভৌত আলোক বিজ্ঞানের যে ডেরিভেশনগুলো রয়েছিল সমস্ত ডেরিভেশনগুলো একসঙ্গে করা রয়েছে। আর যদি তোমরা মডার্ন ফিজিক্সের কথা বলো তাহলে মডার্ন ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেলস খুব কম সময়ের মধ্যে ওয়ান শট ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করে দিয়েছি। আজকে হলেই আমাদের লাস্ট একদম ফিনিশ হয়ে যাবে পুরো সিলেবাসটাই। ওকে, তো দেখো আমরা কমিউনিকেশন সিস্টেম আজকে ডিসকাস করব বা যোগাযোগ ব্যবস্থা। তো এই চ্যাপ্টারটা অনেকেরই টাফ লাগে এবং এই চ্যাপ্টার থেকে কীভাবে কোয়েশ্চেন আসবে বা কীভাবে আনসার লিখতে হবে এটা নিয়ে অনেকের মনে কনফিউশন থাকে। আমি দেখেছি স্টুডেন্টরা এই কথাটা বলে থাকে। এটা একটা বেসিক কারণ আছে। বেসিক কারণটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই কী করে এই চ্যাপ্টার থেকে কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন করার চেষ্টা করে, যেহেতু মার্কস কম রয়েছে কাজেই মনে করে যে কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন আমরা মুখস্থ করে এক্সামে লিখে দেবো। এখানেই প্রবলেমটা হয়। যেহেতু আমরা স্টেপ ওয়াইজ টপিকসগুলোকে একবার বুঝে নাও তাহলে কিন্তু মুখস্থ করার দরকার হবে না, এমনিতেই লিখতে পারবে। আর সিলেক্টিভ কোয়েশ্চেন করার দরকার হবে না কারণ চ্যাপ্টারটি সিলেক্টিভ। তো দেখো আমি পরপর যেভাবে স্লাইডগুলো বানিয়েছি এবং এই স্লাইড অনুযায়ী যদি তুমি পরপর বিষয়গুলোকে বুঝে নাও, আমি গ্যারান্টি দিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে যে মার্কসটা থাকবে সেই মার্কসটা তুমি আরামসে পাবে এবং উইথাউট এনি বার্ডেন। মানে তোমার মনে হবে না যে আমি প্রচুর মুখস্থ টুখস্থ করে যেতে হচ্ছে, একটা বার্ডেন লাগছে একটা চ্যাপ্টারের যে কন্টেন্টটা সেটা মনে রাখার জন্য। ওকে, তো ক্লাসটা মন দিয়ে করো। অবশ্যই তুমি এই ক্লাসটা শেষে আমাকে বলবে যে স্যার আপনি ঠিকই বলেছিলেন, এই চ্যাপ্টারটা আমার এবারে ইজি লাগছে। ওকে, তো চলো আমরা এক এক করে ডিসকাস করি। আর অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারো যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো সেগুলো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমার অ্যাপসের লিঙ্কও দেওয়া আছে। ওকে, আর ইন ফিউচার তোমাদের এক্সামের পর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য এবং নেটের জন্য আমি কিন্তু এবং জেইর জন্য আমি ভিডিও সিরিজ নিয়ে আসবো। ওকে, কমন একটা ভিডিও সিরিজ আমি নিয়ে আসার প্ল্যান করছি, যেখানে তিনটে মানে বিষয়ের কম্বাইন্ড ফিজিক্স আমি পড়াবো। ওকে, তোমাদের আগামী দিনে যে পরীক্ষাগুলো রয়েছে, জেই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং নেট। ওকে, তো চলো আজকে কমিউনিকেশন সিস্টেমটা ডিসকাস করব। এবং দেখো কমিউনিকেশন সিস্টেমটা ডিসকাস করার আগে মানে টপিক ওয়াইজ ডিসকাস করার আগে আমি একটা রাফ ব্লক ডায়াগ্রাম এখানে দিয়েছি। অনেক সময় দেখো পরীক্ষাতে এটাই কোয়েশ্চেন পড়ে যে কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম চিত্র অঙ্কন করো। তো এইটা আমি পরে আবার মডিফাই করব, মানে পরীক্ষায় যখন 2 মার্কসের যদি কোয়েশ্চেন আসে তখন কীভাবে করতে হবে সেটা আমি লাস্টে আবার মডিফাই করেছি। কিন্তু এখানে আমি একটা রাফ আইডিয়া দিতে চাইছি যাতে করে তোমরা বুঝতে পারো যে চ্যাপ্টারটা তোমরা কী পড়তে চলেছি। ওকে, তো দেখো এখানে দেখো একটা আমি এখানে লিখেছি ইনফরমেশন সিগন্যাল সোর্স। তো কমিউনিকেশন মানে কি, আমরা যে ইনফরমেশন বা ইনফরমেশন সিগন্যাল সেটা আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাব। যেমন ধরো একটা সিম্পল আমি যদি কমিউনিকেশনের উদাহরণ দিই, যে আমরা যখন ফোনে কথা বলি তখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। এখানেও দেখো আমাদের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে। আমি যখন কথা বলছি এটা তোমরা, আমি রেকর্ড করছি ভিডিওটা, তো এই রেকর্ডিংটা থেকে যাবে, সেই রেকর্ডিংটা ইউটিউবের মাধ্যমে তোমরা দেখতে পাবে এবং একটা কমিউনিকেশন হচ্ছে। আমি যদি বলি যে আমি এখান থেকে একটা সিগন্যাল পাঠাচ্ছি, তুমি সিগন্যালটা রিসিভ করছো, তো আমি যদি এখান থেকে ট্রান্সমিটার হই তাহলে তুমি রিসিভার। ওকে, তো সিমিলারলি আমরা যদি সবচাইতে মোস্ট কমন এক্সাম্পল যেটা আমরা যদি বলি যে কমিউনিকেশন সিস্টেমের, সেটা যে সবচাইতে সবাই বুঝতে পারবে, যার মধ্যে বিশেষ কোনো কমপ্লিকেশন নেই, সেটা হচ্ছে ফোনে কথা বলা। তো ফোনে আমি, তোমরা যখন দুজন যে কোনো মনে করো দুজন বন্ধু যখন ফোনে কথা বলছো বা ফোনের ওদেরকে যেই ব্যথা হোক না কেন, যে একজন কথা বলছে, সে একটা ইনফরমেশান সিগন্যাল পাঠাচ্ছে, ওই প্রান্তে যে আছে সে সেটাকে রিসিভ করছে। তো সেটা কি পদ্ধতিতে যাচ্ছে না, প্রথমে আমরা ইনফরমেশান সিগন্যাল সোর্সটাকে ট্রান্সমিটারে পাঠাই, ট্রান্সমিটার কি করে এটাকে একটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে রিসিভারে পাঠায়। তো দেখো আমরা যদি মনে করি যে ফোনের এই প্রান্তে যে আছে সে ট্রান্সমিট করছে আর ওই প্রান্তে যে আছে সে রিসিভ করছে, তাহলে মাঝখানে যে সিগন্যালটা যাচ্ছে সেটা কমিউনিকেশন চ্যানেল, যেখানে দেখো অনেক সময় নয়েজ মিশে যেতে পারে, মানে যে সিগন্যালটা আমি পাঠাচ্ছি সেই সিগন্যালটা ম্যানিপুলেট হতে পারে। ওকে, তো সেইগুলো সমস্ত কিছু রেকটিফাই করা হবে কিভাবে, আমরা সমস্ত বিষয়টাই চ্যাপ্টারে পড়বো। ওকে, তো দেখো এই যে ট্রান্সমিটার বলা হচ্ছে বা এই যে আমি রাফলি একটা আইডিয়া দিই যে ইনফরমেশন সিগন্যাল সোর্সটাকে আমরা ট্রান্সমিটারে নিয়ে যাচ্ছি, সেখানে আমরা কী করছি। আচ্ছা, যে ইনফরমেশন সিগন্যাল সোর্স যেখানে তোমরা কথা বলছো, মনে করো তোমরা যে কথা বলছো সেটা কিন্তু অ্যাকচুয়ালি মেকানিক্যাল সিগন্যাল। সাউন্ড কি, সাউন্ড কি এটা মেকানিক্যাল ওয়েভ। কিন্তু যখন দেখো সেটাকে ট্রান্সমিট করছি আমরা ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে আমরা সেটাকে কনভার্ট করছি, তাহলে কিন্তু ট্রান্সমিটারে কি হয়, এই যে আমরা কথা বলছি না, সেই কথাটাকে আগে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে যায়, দিয়ে ওই প্রান্তে যে রিসিভারে পৌঁছায়, সেই রিসিভারে কিন্তু আবার ওটা কি হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে কিন্তু মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। কারণ আমাদের যে
ক্ষমতা বা সেন্সেশন, আমরা কোনো একটা কথা শুনতে পাই যখন, তো সেটা অবশ্যই মেকানিক্যাল সিগন্যালটাই আমাদেরকে রেসপন্ড করতে সাহায্য করে। আমাদের যে কানের মধ্যে যে এ, যন্ত্রগুলো রয়েছে, যন্ত্র বলতে আমাদের যে শরীরের যে পার্টসগুলো রয়েছে, ওকে, বা কানের মধ্যে যেগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু মেকানিক্যাল সিগন্যালের জন্য সেন্সিবল। তো সেটাকে মেকানিক্যাল সিগন্যালই কিন্তু ডিটেক্ট করতে পারে। আবার যখন আমি কথা বলছি আমি মেকানিক্যাল সিগন্যাল বলছি, তাহলে মেকানিক্যাল সিগন্যালটা আমি ট্রান্সমিটারে পাঠিয়ে সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছি, যেটা কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে রিসিভারে। তো কমিউনিকেশন চ্যানেলটা উইথ ওয়্যার আর উইথআউট ওয়্যার হতে পারে। যেমন ধরো আগেকার দিনে যখন ল্যান্ড ফোন ছিল তখন উইথ ওয়্যারের মধ্য দিয়ে যেত, এখন উইথআউট ওয়্যার, ওয়্যারলেস কমিউনিকেশন হয়ে গেছে, তো সেটা কমিউনিকেশন চ্যানেল। তো সেই কমিউনিকেশন চ্যানেলে কিন্তু ওখানে নয়েজ মিশতে পারে। তো এটা হচ্ছে একটা সিম্পল ব্লক ডায়াগ্রাম, এর ভেতরে আরও অনেক কাজ আছে, আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো এই বিষয়টা যদি তোমার কাছে ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ভেতরে ভেতরে একটা দুটো করে কোয়েশ্চেন যদি মুখস্থ করতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না চ্যাপ্টারটা বা মনে থাকবে না, এটা স্বাভাবিক। তাহলে আবার একবার বলছি আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে, যে ইনফরমেশন সিগন্যালটা আমরা কোথায় পাঠাচ্ছি? ট্রান্সমিটারে। ট্রান্সমিটার কি করছে? সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, দিয়ে কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাচ্ছে রিসিভারে, রিসিভার আবার সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, তবে আমরা সেটা বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার? তো চলো নেক্সট দেখো, যেটা আমি একটু আগেই বললাম সেই কথাটা এখানে লেখা রয়েছে। ওকে, এবং ট্রান্সমিটারে একটা যন্ত্র লাগানো থাকে যাকে ট্রান্সডিউসার বলা হয়। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখো, ট্রান্সমিটারে একটা যন্ত্র লাগানো থাকে যাকে ট্রান্সডিউসার বলা হয়। কোয়েশ্চেন পড়তে পারে যে ট্রান্সডিউসার কি করে, ট্রান্সডিউসারের কি কাজ? না, ওই যে আমি বললাম যে মেকানিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। তাহলে মেকানিক্যাল সিগন্যালকে কি করছে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে। আবার পরে কি হবে, যখন রিসিভারে যাবে তখন কি উল্টো করবে, ওই ট্রান্সডিউসারই লাগানো থাকে। ট্রান্সডিউসার দুটোই করতে পারে, মানে মেকানিক্যাল সিগন্যালকে যেমন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, তেমনি ইলেকট্রিক্যাল সিগন্যালকে পুনরায় এই মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে। ওকে, তাহলে ট্রান্সডিউসারের কিন্তু এই কাজটা রয়েছে। আমি একটু আগে বলছিলাম যে রিসিভার এবং যে ট্রান্সমিটার, সেখানে কি থাকবে? একটা যন্ত্র, বিশেষ যন্ত্র থাকবে যাকে ট্রান্সডিউসার বলা হয়। তার কাজ কি? মেকানিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা। আচ্ছা, মেকানিক্যাল সিগন্যাল ডাইরেক্ট কেন যেতে পারছে না? ভেবে দেখো, মেকানিক্যাল সিগন্যাল কেন ডাইরেক্ট যেতে পারছে না? কারণ মেকানিক্যাল সিগন্যাল কি হয়? লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। মেকানিক্যাল সিগন্যাল প্রকৃতপক্ষে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তো লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল কি হয়? ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য অযোগ্য, মানে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে গেলে সেটা কিন্তু যেতে পারবে না, মানে সিগন্যালটা অ্যাবজর্ব হয়ে যাবে, অত দূর পর্যন্ত যেতে পারবে না। তাই আমরা কি করি, সিগন্যালটাকে কি করি? দেখো, সিগন্যালটাকে যে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি তার জন্য কি করা হয়? উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট একটা ক্যারিয়ার ওয়েভের সঙ্গে উপরিপাত ঘটিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিবর্তিত করা হয়। তাহলে দেখো এখানে আরেকটা টার্ম চলে আসছে, ক্যারিয়ার ওয়েভ। তাই যে সিগন্যাল ওয়েভটার কথা আমরা বলছিলাম, দেখো যেটা আমরা পাঠাচ্ছি সেটা কি? সিগন্যাল ওয়েভ, ইনফরমেশন সিগন্যাল সোর্স যেটাকে আমরা বলছি। তো যে ইনফরমেশন সিগন্যাল সোর্স সেটাকে আমরা বলতে পারি সিগন্যাল ওয়েভ। সিগন্যাল ওয়েভ, এই সিগন্যাল ওয়েভটা কি হয় বেসিক্যালি, যদি এটা মেকানিক্যাল ওয়েভ হয় তাহলে এটা ডিস্টেন্স কমিউনিকেশন করতে পারে না। তো তাই জন্য কি করা হয়, একে উপরিপাতিত করা হয় একটা ক্যারিয়ার ওয়েভের সঙ্গে, বা বাহক তরঙ্গ যেটাকে আমরা বলে থাকি, ক্যারিয়ার ওয়েভের সঙ্গে উপরিপাতিত করা হয় উচ্চ কম্পাঙ্কের, দিয়ে এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়। ওকে, তো আমরা এইভাবে ভাবতে পারি, মনে করো যখন কোনো একটা, আমরা মনে করো দোকানে গেছি, তো দোকানে গিয়ে মনে করো তুমি মিষ্টি কিনে নিয়ে আসছো, তো আমরা কি করি, ওই মিষ্টিটাকে যদি আমরা মেকানিক্যাল সিগন্যাল বলি, তাহলে মিষ্টিটা যদি তুমি দোকানে যেরকমভাবে হাত পাতো যে আমাকে একটা মিষ্টি দিয়ে দিন, তো মিষ্টি নিয়ে তুমি চলে এলে, আসতে পারবে কি? নয় মিশে যাবার আস্তে 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 মিষ্টির উপরে কিছু পড়ে গেল। তাই জন্য আমরা কি করি, ওটা তো আমরা ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য অযোগ্য, তো ওটাকে ঠোঙ্গায় মুড়ে দিই বা পলিথিনের ভেতরে রেখে দিই। পলিথিনটা হচ্ছে একটা ক্যারিয়ার ওয়েভ। তাহলে আমরা এইভাবে এখানেও ভাবতে পারি যে মেকানিক্যাল সিগন্যালটাকে আমরা কি করছি, মেকানিক্যাল সিগন্যালটাকে ক্যারিয়ার ওয়েভের সঙ্গে সুপার ইম্পোজ করছি। ওকে, তো ক্যারিয়ার ওয়েভের সঙ্গে সুপার ইম্পোজ করে সেটাকে আমরা নিয়ে যাওয়ার যোগ্য করছি। তো এই যে প্রক্রিয়াটাকে মডিউলেশন বলা হয়। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় মডিউলেশন। এই প্রক্রিয়াটাকে বলা হয় মডিউলেশন। তাহলে মডুলেশন কি? দেখো, লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ক্যারিয়ার ওয়েভের সঙ্গে উপরিপাত ঘটিয়ে উচ্চ কম্পাঙ্কযুক্ত সিগন্যাল ওয়েভে পরিবর্তন করার যে প্রক্রিয়া তাকেই মডুলেশন বলা হয়। ক্লিয়ার? তাহলে মডুলেশনটা কিছুই নয় আর, যখন আমরা ক্যারিয়ার ওয়েভের সঙ্গে যে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেটাকে আমরা উপরিপাত করে হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করছি, এই যে প্রসেসটা এটাকে মডুলেশন। তাহলে মডুলেশন করে দিলে কি হলো, এটা এবারে যাওয়ার যোগ্য হয়ে গেল কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে। দিয়ে ওই প্রান্তে যখন যাবে তখন আবার কি করতে হবে, ঠোঙাটাকে তো আলাদা করতে হবে। তাহলে কি করতে হবে, ক্যারিয়ার ওয়েভটাকে আলাদা করতে হবে। তাহলে ওই যে প্রসেসটা সেটা হচ্ছে ডিমডুলেশন, তো যেখানে আমরা ক্যারিয়ার ওয়েভটাকে আলাদা করি। ওকে, তো এইভাবে আমরা একটা অ্যানালজি নিয়ে চলতে পারি, যে অ্যানালজিটা আমি তোমাদেরকে বললাম। এইবারে দেখো, আমরা মনে করো যে একটা বাহক তরঙ্গ বা যেটা ক্যারিয়ার ওয়েভ বলছি, সেই ক্যারিয়ার ওয়েভের একটা আমরা ইকুয়েশন নিয়েছি, যে ওয়াই সি ইকুয়াল টু এসি সাইন ওমেগা সি টি প্লাস ফাই। ওকে, যার এসি কি, এসি হচ্ছে যে এর অ্যাম্পলিটিউড, ওমেগা সি কি বলো, ওমেগা সি হচ্ছে যে এর ফ্রিকোয়েন্সি, আর ফাই হচ্ছে যে এর ফেজ। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি একটা বাহক তরঙ্গ যেটা আমরা ক্যারিয়ার ওয়েভ বলছি, ওয়াই সি ইকুয়াল টু আমরা লিখেছি এসি ইন্টু সাইন
ওমেগা সি টি প্লাস ফাই, ফাই হচ্ছে ফেজ ডিফারেন্স। ওকে, হ্যাঁ, ওকে ক্লিয়ার। তো দেখো এটা হচ্ছে ওয়াইসি। তো এই ওয়াইসিতে দেখো আমরা কি কি মডিফাই করতে পারি এখানে। এই যদি অ্যাম্পলিটিউডটাকে আমরা মডিফাই করি তাহলে তাকে কি বলা হবে, অ্যাম্পলিটিউডটাকে যদি আমরা মডিফাই করি তো তাকে বলা হবে অ্যাম্পলিটিউড মডিফাই, অ্যাম্পলিটিউড অ্যাম্পলিটিউড মডুলেশন বলবো বা বিস্তার মডুলেশন বলবো, অ্যাম্পলিটিউড মডুলেশন বলবো। তাহলে দেখো এই বাহক তরঙ্গে যদি এসিকে আমরা মডিফাই করি তাহলে কি হয়, এসি মানে হচ্ছে যে এর যে বিস্তারটা যদি মডিফাই করি তাহলে তাকে আমরা কি বলবো, অ্যাম্পলিটিউড মডুলেশন। আর যদি কম্পাঙ্ককে মডিফাই করি তাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি মডুলেশন, এবং দশাকে যদি আমরা মডিফাই করি তাকে বলবো ফেজ মডুলেশন। তার মানে মডুলেশন তিন প্রকারের হতে পারে। এইটা যদি মডিফাই করি অ্যাম্পলিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজকে যদি মডিফাই করি তাহলে কি হবে, ফেজ মডুলেশন। তো বেসিক্যালি আমরা আমাদের সিলেবাস অনুযায়ী অনলি অ্যাম্পলিটিউড মডুলেশন সম্পর্কে পড়বো। তো অ্যাম্পলিটিউড মডুলেশনটা আসলে কি দেখো না, সিম্পল আমি কি বললাম, সুপার পজিশন হবে। কার সুপার পজিশন হবে, সিগন্যাল ওয়েভের সঙ্গে। সিগন্যাল ওয়েভ যদি ওয়াই এস দিয়ে প্রকাশ করি আমরা, সেটা হয়ে যাবে এ এস সাইন ওমেগা এস ইন্টু টি। ও তো ক্লিয়ার। তাহলে এই সিগন্যাল ওয়েভের সঙ্গে যদি আমরা ক্যারিয়ার ওয়েভের উপরিপাত করি, ওকে, তাহলে সেটা সেটা কি হবে, সেটা মডিউলেশন হবে। তাহলে বেসিক্যালি দেখো আমরা এখানে কাকে মডিফাই করবো, অ্যাম্পলিটিউডকে মডিফাই করবো। আমাদের সিলেবাস অনুযায়ী অনলি অ্যাম্পলিটিউড মডুলেশনই আছে, ওকে, বা বিস্তার মডুলেশনই রয়েছে। তো দেখো বিস্তার মডুলেশন বা অ্যাম্পলিটিউড মডুলেশন আমরা কি করব। তো যখন আমি দুটো সিগন্যাল নিয়েছি, দেখো একটা হচ্ছে সিগন্যাল ওয়েভ যেটা হচ্ছে ওয়াইএস। সিগন্যাল ওয়েভ মানে কি, যেটাকে আমরা ইনফরমেশন সিগন্যাল সোর্স বলছি। ওয়াইএস ইকুয়াল টু দেখো এ সাইন ওমেগা এস ইন্টু টি। আর ক্যারিয়ার ওয়েভটাকে আমরা নিয়েছি, আমি ফেজটাকে এখানে বাদ দিয়েছি সিম্পল ফর সিম্পলিসিটি, ওয়াই সি ইকুয়াল টু নিয়েছি এসি সাইন ওমেগা সি ইন্টু টি। তাহলে এই যে দুটো ওয়েভের কথা আমরা বলছি ভেবে দেখো, একটা হচ্ছে সিগন্যাল ওয়েভ ওয়াইএস যেটা হচ্ছে এ এস ইন্টু সাইন ওমেগা এস টি, আর একটা হচ্ছে ওয়াইসি বা ক্যারিয়ার ওয়েভ যেটা হচ্ছে এসি ইন্টু সাইন ওমেগা সি ইন্টু টি। তাহলে দেখো যে ক্যারিয়ার ওয়েভ হবে ঠোঙাটা তো বড় হতে হবে, তাহলে অবশ্যই দেখো এর যে অ্যাম্পলিটিউড এসি এটা কিন্তু গ্রেটার দেন এএস হবে সিগন্যাল ওয়েভের থেকে, ক্যারিয়ার ওয়েভের। আবার সিমিলারলি এর যে ফ্রিকোয়েন্সি ওমেগা সি এটা কিন্তু গ্রেটার দেন ওমেগা এস হবে। তো এইগুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, এই কন্ডিশনগুলো খেয়াল রাখতে হবে। এবং সেই অনুযায়ী দেখো দুটো যে গ্রাফ আমরা ড্র করেছি, এটাকে সিগন্যাল ওয়েভের গ্রাফ। তাহলে সিগন্যাল ওয়েভের গ্রাফটা দেখো এখানে কি হচ্ছে, এইভাবে যাচ্ছে। আর এটার ক্ষেত্রে দেখো খুব কাছাকাছি হয়েছে। কাছাকাছি কারণ হচ্ছে একটা পার্টিকুলার ডিস্টেন্সে যদি বেশি ওয়েভলেন্থ তরঙ্গ থাকে, তার মানে কি হলো, এটা ফ্রিকোয়েন্সিটা কি হয়েছে, ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে দেখো এর ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত কি হবে, এই যে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টগুলো তত কাছাকাছি হবে, ওকে। আর এটা যত দূরে হবে তার মানে কি এর ফ্রিকোয়েন্সি কি আছে, কম আছে। কারণ দেখো তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে ফ্রিকোয়েন্সি তো কম হবে, এর তরঙ্গ দৈর্ঘ্য কম তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, বেশি হবে। তাহলে দেখো আমরা যখন এই আর এর অ্যাম্পলিটিউডটা দেখো একটু বেশি রেখেছি এর থেকে, তাহলে দেখো যখন দুটো গ্রাফ আমরা ড্র করছি আমরা কিন্তু এই কন্ডিশনটা খেয়াল রেখে ড্র করতে হবে। অনেক সময় এটাই কোয়েশ্চেন দেয় যে সিগন্যাল ওয়েভ এবং ক্যারিয়ার ওয়েভকে ড্র করো এবং তাদের সুপার পজিশনের ফলে যেটা মডুলেটেড ওয়েভ হবে সেটা ড্র করো। হ্যাঁ, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। আপাতত আমি এই দুটো ওয়েভের কথা বলছি, সিগন্যাল ওয়েভ আর হচ্ছে যে ক্যারিয়ার ওয়েভ, ওকে। তাহলে দেখো এদের যখন আমরা সুপার পজিশন নেবো তখন এই দুটো সিম্পল অ্যাড হয়ে যাবে, ওয়াইএস প্লাস ওয়াইসি, ওকে। তাহলে উপরে পাতিত্বের ফলে কী হবে, ওয়াই ইকুয়াল টু কী হবে বলো, ওয়াইএস প্লাস ওয়াইসি হবে। তো দেখো সিম্পল এখানে ওয়াইএস প্লাস ওয়াইসির ভ্যালুটা আমরা বসিয়েছি। তাহলে ওয়াইএস এর ভ্যালু কি না এএস ইন্টু সাইন ওমেগা এস টি, আর ওয়াইসি কি এসি ইন্টু সাইন ওমেগা সি ইন্টু টি। তো এই দুটো আমরা যোগ করবো। যোগ করার যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটা ডাইরেক্ট আমরা এখানে লিখে দিচ্ছি, এটা তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় নয়। এই যে প্রসেসটা যে কীভাবে এই লাইনটা আসছে সেইটাকে তোমাদের করে দেখাতে হবে না, ওকে। আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখেছি এই লাইনটা। এই লাইনটা জাস্ট একবার দেখো এখানে কী কী টার্ম আছে, এখানে কী কী টার্ম আছে এগুলো দেখা প্রয়োজন, কিন্তু আমার এই ক্যালকুলেশনটা এখান থেকে ডাইরেক্ট এটা লিখে দিয়েছি। তো এইটাকে যদি একটু ম্যানিপুলেট করা হয়, ক্যালকুলেশন করা হয় সার্টেন ওয়েতে, তাহলে এইটা পাওয়া যাবে। এখানে দেখো কী কী রয়েছে, এস সাইন ওমেগা এস টি এই টার্মটা রয়েছে। পরে দেখো কস অফ ওমেগা সি মাইনাস ওমেগা এস একটা টার্ম রয়েছে, কস অফ ওমেগা সি প্লাস ওমেগা এস একটা টার্ম রয়েছে। আর এদের যে অ্যাম্পলিটিউড দেখো মিউ এসি বাই টু, মিউ এসি বাই টু। এখানে মিউটা কি না, মিউ হচ্ছে যে মডিউলেশন ইন্ডেক্স, এটা ইম্পর্টেন্ট খুব। এখানে দেখো একটা আমাদের টার্ম আসছে মিউ, যেটাকে আমরা কি বলছি না এস আপন এসি, মানে কি সিগন্যাল ওয়েভের অ্যাম্পলিটিউড আর ক্যারিয়ার ওয়েভের যে অ্যাম্পলিটিউডের অনুপাত সেটা হচ্ছে মিউ, এটাকে মডিউলেশন ইন্ডেক্স বলা হচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা কি না, এটা হচ্ছে মডিউলেশন ইন্ডেক্স, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম, ওকে। এবার দেখো এই মডুলেশন ইন্ডেক্স মিউ কিন্তু সবসময় কী হবে, লেস দেন ইকুয়াল টু 1 হবে। কেন লেস দেন ইকুয়াল টু 1 রাখা হয়, তার কারণ দেখো আমি একটু আগে বললাম যে সিগন্যাল ওয়েভের যে অ্যাম্পলিটিউড সেটা তো ক্যারিয়ার ওয়েভের থেকে কম হতেই হবে, তা নাহলে কী হবে, নাহলে ডিস্টরশন হয়ে যাবে সিগন্যালের বা বিচ্যুতি ঘটবে, ওকে। মানে মনে করো ঠোঙাটা ধর মিষ্টির থেকে ছোটো হতে পারে না, তাহলে কী হবে, সিগন্যাল তো বেরিয়ে যাবে।
ব্যাপারটা এখানেও সেরকম। তাহলে আমরা এখানে বলতে পারি যে সিগন্যাল ওয়েভটা যেটাকে আমরা নিয়ে যাচ্ছি কেরিয়ার ওয়েভের মধ্যে মুড়ে, তাহলে সেই কেরিয়ার ওয়েভের অ্যাম্প্লিটিউড যদি বেশি না রাখা হয় তাহলে সমস্যা। তাই জন্য মিউ যেটা এএসআই বাই এসির অনুপাত এটা কিন্তু সবসময় লেস দেন হবে। তো এই মডুলেশন ইন্ডেক্সকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং দেখো এখানে আরও দুটো টার্ম আমরা পেয়েছি, একটা হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এস, আর একটা হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এস। তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আরও দুটো ফ্রিকোয়েন্সি টার্ম আছে। এই দুটো টার্মকে কি বলা হয়? এদেরকে বলা হয় পার্শ্বপটি বা সাইড ব্যান্ড। তাহলে সাইড ব্যান্ড কি? সাইড ব্যান্ডের এক্সপ্রেশন কি? ওমেগা সি প্লাস ওমেগা এস এবং ওমেগা সি মাইনাস ওমেগা এস। তাহলে দেখো এই দুটো যখন উপরিপাতিত হলো, উপরিপাতিত হওয়ার ফলে আমরা যে টার্মটা পাচ্ছি, যে এক্সপ্রেশনটা পাচ্ছি, সেই এক্সপ্রেশনের কয়েকটা টার্ম তোমাকে মনে রাখতে হচ্ছে। কি কি না, এখানে হচ্ছে মিউ মডুলেশন ইন্ডেক্স, এবং দেখো এই যে ফ্রিকোয়েন্সি, এটা তো সিগন্যাল ওয়েভের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান। এটা কিন্তু দেখো সিগন্যাল ওয়েভের ফ্রিকোয়েন্সির থেকে মানে ক্যারিয়ার ওয়েভের থেকে কিন্তু সিগন্যাল এখানে ওমেগা সি মাইনাস ওমেগা এস একটা টার্ম পাওয়া যাচ্ছে, ওমেগা সি প্লাস ওমেগা এস একটা টার্ম পাওয়া যাচ্ছে। এগুলোকে সাইড ব্যান্ড বলা হচ্ছে বা পার্শ্বপটি বলা হচ্ছে, মানে ডিফারেন্স অফ একটা আমরা পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি, আর একটা অ্যাড পাচ্ছি ওমেগা সি প্লাস ওমেগা এস, এগুলোকে পার্শ্বপটি বলা হচ্ছে। ওকে, তো এগুলোকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে পরে আবার দেখাবো। এবারে দেখো আলটিমেটলি কি হচ্ছে, দেখো এই যে ফাইনালি যে অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভটা এসছে, মানে এটা কি করে আমরা পেয়েছি? দেখো এইটা আমি বলছিলাম একটু আগে যে একসঙ্গে তোমাদেরকে ড্র করতে দিতে পারে। এই যে দুটো গ্রাফ আমি একটু আগে দেখিয়েছিলাম, এই দুটো গ্রাফ সুপার পজিশনের ফলে বা এই দুটো সুপার পজিশনের ফলে এই যে ফাইনাল ওয়েভটা পাওয়া যায় তার যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা কেমন হবে? এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভ। মানে এই দুটো ওয়েভ যেটা আমি একটু আগে বলছিলাম যে এইটা কি ছিল আমাদের ওয়াই এস ভার্সেস টি, যার ওয়েভ লেন্থটা একটু বেশি। আরেকটা আমরা কি বলেছিলাম? ওয়াইসি ভার্সেস টি, এটার কি বলেছিলাম একটু এরম টাইপের। তো এই দুটো যখন সুপার ইম্পোজ হবে, হয়ে ফাইনাল ওয়েভটা তৈরি হবে, সেই ওয়েভটা এরকম হবে, যেটাকে আমরা অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভ বলছি। সেই ওয়েভটা কিন্তু এরকম হবে, ঠিক আছে? এইটা হচ্ছে এর এনভেলপ, দেখো এটা হচ্ছে এর এনভেলপ। তো এইটা অনেক সময় কি করতে দেয়, ড্র করতে দেয় অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভ, বলবে যে তিনটি সিগন্যাল ওয়েভ, ক্যারিয়ার ওয়েভ এবং অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভে পরিষ্কার চিত্র অঙ্কন করো, দেখবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে, ক্লিয়ার? এবার দেখো আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা যদি ওমেগা সি এর সাপেক্ষে দেখি, তো ওমেগা সি থেকে একটা বেশি আছে ওমেগা সি প্লাস ওমেগা এস, আর একটা ফ্রিকোয়েন্সি ছিল ওমেগা সি মাইনাস ওমেগা এস। এবং যদি আমরা এক্সপ্রেশনটাকে দেখি তাহলে বুঝতে পারবে, দেখো এই এক্সপ্রেশনটা দেখো, ওমেগা সি মাইনাস ওমেগা এস, তার যে অ্যাম্প্লিটিউড টার্ম মানে তার যে কোফিসিয়েন্টটা রয়েছে, এর যে কোফিসিয়েন্ট রয়েছে সেটা মিউ এসি বাই 2, আর ওমেগা সি প্লাস ওমেগা এস এর যে কোফিসিয়েন্ট রয়েছে সেটা মাইনাস মিউ এসি বাই 2। মানে এদের যে ম্যাগনিটিউডটা যদি বলো, ওমেগা সি প্লাস ওমেগা এস এর যে অ্যাম্প্লিটিউডটা রয়েছে সেটাও মিউ এসি বাই 2, এটাও মিউ এসি বাই 2, তার মানে দুজনের অ্যাম্প্লিটিউডটা সেম। কিন্তু যদি আমরা দেখি এসির অ্যাম্প্লিটিউড যদি আমরা বলি, মানে ওমেগা সি এর করসপন্ডিং অ্যাম্প্লিটিউড কি হবে? এসি হবে। দেখো ওমেগা সি এর সঙ্গে করসপন্ডিং কি আছে? এসি আছে। কিন্তু মিউ এসি বাই 2টা কি হবে? এসির থেকে ছোট হবে, কারণ কি মিউটা লেস দেন 1, তাহলে ওমেগা সি এর সঙ্গে করসপন্ডিং যে এসি আর মানে করসপন্ডিং যে অ্যাম্প্লিটিউড, আর ওমেগা সি মাইনাস ওমেগা এস এর সঙ্গে করসপন্ডিং যে অ্যাম্প্লিটিউড সেটা দেখ, বা ওমেগা সি প্লাস ওমেগা এস এর সঙ্গে যে করসপন্ডিং অ্যাম্প্লিটিউড সেটা কিন্তু এসির থেকে কম হবে। ওকে, সেই অনুযায়ী দেখো এখানে গ্রাফটা ড্র করা হয়েছে। দেখো তাহলে দেখো এই যে ওমেগা সি এর সঙ্গে করসপন্ডিং, দেখো যদি আমরা অ্যাম্প্লিটিউডটা দেখছি, এখানে ওমেগা সি যদি হয় এই পয়েন্টে, তাহলে ওমেগা সি এর সঙ্গে করসপন্ডিং যে অ্যাম্প্লিটিউডটা আমরা দেখিয়েছি এটা এসি, ভেবে দেখো। আচ্ছা, ওমেগা সি মাইনাস ওমেগা এস এর সঙ্গে যেটা দেখেছি করসপন্ডিং সেটা দেখো মিউ এসি বাই 2, ওমেগা সি প্লাস ওমেগা এস এর সঙ্গে যে করসপন্ডিং সেটাও এটা মিউ এসি। তো এইটা হচ্ছে ওমেগা ভার্সেস এ লেখচিত্র আঁকতে দিতে পারে, যেখানে সাইড ব্যান্ডগুলো দেখানো হয়েছে, ক্লিয়ার? তো ওই ইকুয়েশনটা ওই জন্যই আমি লিখেছি, ওই ইকুয়েশনের ডেরিভেশন দেবে না, কিন্তু এই গ্রাফগুলো ছোটোখাটো দিতে পারে। এবার দেখো এই যে সুপার পজিশনটা হচ্ছে, মানে ওয়াই ইকুয়াল টু ওয়াই এস প্লাস ওয়াইসি যে হচ্ছে, এটাকে আমরা কীভাবে ওই দুটো ওয়েভের উপরিপাতিত ঘটাচ্ছি, যে ট্রান্সডিউসারের মধ্যে যেটা হচ্ছে সেইখানে অ্যাকচুয়ালি যে সার্কিটটা থাকে সেই সার্কিটটা একটা ট্রানজিস্টার সার্কিট থাকে। মানে এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভ তৈরির পদ্ধতি, খুবই সিম্পল। দেখো এটা হচ্ছে ট্রানজিস্টারের বেস, এটা হচ্ছে কালেক্টার। তাহলে বেসে আমরা একটা সিগন্যাল দিচ্ছি ওয়াইএস, যেটা হচ্ছে আমাদের সিগন্যাল সোর্স, আর এখানে আমরা ক্যারিয়ার ওয়েভটাকে দিচ্ছি, দুটো কী হবে এখানে উপরিপাতিত হবে। তাহলে কি একটি এনপিএন ট্রানজিস্টারের সি বর্তনী থেকে ভূমিতে ইনপুট সিগন্যাল এবং সংগ্রাহকে ক্যারিয়ার ওয়েভ প্রয়োগ করে আউটপুটে উপরিপাতিত অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভ তৈরি করার প্রক্রিয়া শুরু হয়। তো এইটা জাস্ট প্রক্রিয়াটা শুরু হচ্ছে, সিম্পল। এর বেসে ইনপুট দিচ্ছি আর এখানে একটা ক্যারিয়ার ওয়েভ, ইনপুটে আমরা প্রয়োগ করছি সিগন্যাল ওয়েভ, আর এখানে যেখানে সি রয়েছে সংগ্রাহক রয়েছে, কালেক্টর রয়েছে, কালেক্টর যে টার্মিনাল সেখানে আমরা ওয়াইসিটাকে দিচ্ছি, দিয়ে দুটো এখানে সুপার ইম্পোজড হচ্ছে ট্রানজিস্টার। তারপরে আমরা এটাকে ফার্দার করব। তো এটা হচ্ছে একদম তৈরির যে পদ্ধতিটা ইনিশিয়াল স্টেজটা সেটা এখানে দেখানো হয়েছে, এটা অনেক সময় কোয়েশ্চেন দিতে পারে। নেক্সট দেখো ব্লক ডায়াগ্রাম। এই যে পুরো যে প্রসেসটা হলো এর ব্লক, এটা ফাইনাল ব্লক ডায়াগ্রাম কিন্তু নয়। এইখানে যে অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভটা যে তৈরি হলো, মানে
ট্রান্সডিউসারের পরে যেটা আমরা ট্রান্সমিশনের চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো, কমিউনিকেশন চ্যানেলে পাঠাবো, তার জন্য আমরা এটাকে রেডি করে নিয়েছি। ওকে, দেখো ট্রান্সমিটিং অ্যান্টিনাকে এটা পাঠাবো। আমরা কি করি, সিগন্যালটাকে নিয়ে যাওয়ার জন্য যখন ওয়্যারলেস কমিউনিকেশন হয় বিভিন্ন জায়গায় আমরা অ্যান্টেনা লাগিয়ে রাখি, যেখানে কি থাকে ট্রান্সমিটার থাকে, সেই ট্রান্সমিটারে ট্রান্সডিউসার থাকে। ওকে, তো সেই ট্রান্সমিটার কি করে সেটাকে আবার ওইদিকে রিসিভারের দিকে ট্রান্সমিট করে। ওকে, তো প্রথমে দেখো আমরা কি করলাম, ব্লক ডায়াগ্রাম সিম্পল যেটা আমি একটু আগে এতক্ষণ করছিলাম সেটাই এখানে জাস্ট ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। এটা দেখো একটা সিগন্যাল ওয়েভ, যেটা হচ্ছে যে ক্যারিয়ার ওয়েভ এস সাইন ওমেগা সিটি, এটা হচ্ছে একটা সিগন্যাল ওয়েভ এস সাইন ওমেগা এস টি। তো এই দুটো মিলে একটা তৈরি হলো এক্স। তো সেই এক্সটাকে যখন আমরা স্কোয়ার ল ডিভাইসের মধ্যে দিয়ে নিয়ে পাঠাচ্ছি, এক্সটা কি, যেটা আমি পুরো এক্সপ্রেশনটা লিখেছিলাম, দুটো যোগ করার পরে যে এক্সপ্রেশনটা লিখেছিলাম এস সাইন ওমেগা এস টি মাইনাস মিউ এসি বাই টু ইন্টু কস ওমেগা সি মাইনাস ওমেগা এস টি, হ্যাঁ, প্লাস মিউ এসি বাই টু কস অফ ওমেগা এস প্লাস ওমেগা এস টি। তো এই যে পুরো এক্সপ্রেশনটা লিখেছিলাম সেইটা হচ্ছে যে এক্স। এইটাকে স্কোয়ার ল ডিভাইসের মধ্যে দিয়ে যখন চালনা করব তখন আমাদের একটা পাওয়া যাবে ওয়াই। সেখানে কি কি টার্ম থাকবে দেখো, সেখানে যেমন ওমেগা সি মাইনাস ওমেগা এস টার্ম থাকবে, ওমেগা সি প্লাস ওমেগা এস টার্ম থাকবে, টু ওমেগা সি টার্ম থাকবে, ওমেগা এস থাকবে, টু ওমেগা এস থাকবে, এবং সি বাই টু ইন্টু এ সি স্কোয়ার প্লাস এ এস স্কোয়ার থাকবে। এই সমস্ত টার্মগুলো থাকবে। তারপরে আমরা এটাকে ব্যান্ড পাস ফিল্টারের মধ্য দিয়ে পাস করব। তো ব্যান্ড পাস ফিল্টার কি করে, রিজেক্ট ডিসি টার্ম অ্যান্ড ওমেগা এস, টু ওমেগা সি, টু ওমেগা এস, টু ওমেগা সি, এই সমস্ত টার্মগুলোকে রিজেক্ট করে দেবে। মানে যেমন ধরো এই টার্মটাকে রিজেক্ট করবে, তারপর হচ্ছে এই টার্মটাকে রিজেক্ট করবে, এই টার্মটাকে রিজেক্ট করবে। ওকে, এবং ডিসি টার্ম মানে এই যে ডিসি টার্মটা রয়েছে এইগুলোকে সব রিজেক্ট করে দেবে। তো এগুলোকে যখনই রিজেক্ট করে দেবে তখন সেখানে যেটা ফাইনালি আমরা পাবো দেখো ওমেগা সি মাইনাস ওমেগা এস এবং ওমেগা এস সি প্লাস ওমেগা এস পাবো, যেটা কিন্তু আলটিমেটলি অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভ হয়ে যাবে। ওকে, তো যখনই আমরা এই অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভটা আমরা পাবো তখনই কি হবে, সেই অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভটাকে আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ারের মাধ্যমে পাঠাবো। কেন পাওয়ার অ্যাম্পলিফায়ারের মাধ্যমে পাঠাবো, তার কারণ হচ্ছে দেখো এই যে পুরো প্রক্রিয়াটা ঘটানো হচ্ছে, এই প্রক্রিয়াটা ঘটাতে ঘটাতে কি হবে, এর কিছু যে পাওয়ার বা ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে। মানে এর যে সিগন্যালটার যে ইন্টেন্সিটি, হ্যাঁ, সেই ইন্টেন্সিটিটা কিছুটা কমে যেতে পারে। তাহলে আমরা সেটাকে আবার কি করছি, পাওয়ার অ্যাম্পলিফায়ারের মাধ্যমে ওটাকে ওর পাওয়ারটাকে বাড়িয়ে তারপর আমরা ওটাকে ট্রান্সমিট করছি। তাহলে কিন্তু দেখো প্রথমে স্টার্টিংয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তাহলে ধীরে ধীরে প্রথমে আমি কি করলাম দেখো, পুরো বিষয়টাকে একবার বলে নিলাম, তারপর প্রত্যেকটা স্টেপকে আমি আরও ডিটেলসে বলার চেষ্টা করছি যে কী কী ঘটছে ঘটনাগুলো। ওকে, তো এই বিষয়গুলো যদি তোমরা জানো তাহলে মোটামুটি লিখতে পারবে, বুঝা যাচ্ছে বিষয়টা। তাহলে ট্রান্সমিটিং অ্যান্টেনাতে এটা চলে গেল। নেক্সট দেখো কী হবে, ডিমডুলেশন হবে। এরপরে ট্রান্সমিশন অ্যান্টেনার মাধ্যমে গিয়ে ওইদিকে রিসিভারে চলে গেছে, তাহলে রিসিভারে গিয়ে কী করতে হবে, ডিমডুলেশন করতে হবে। তাহলে যে প্রক্রিয়া সিগন্যাল ওয়েভকে ক্যারিয়ার ওয়েভ থেকে পৃথক করা হয় তাকে ডিমডুলেশন বলা হয়। এটা আমি প্রথমেই বলে দিয়েছি। তাহলে সেই ডিমডুলেশন প্রক্রিয়াটা এবার স্টার্ট হবে। দেখো তাহলে পদ্ধতিটা কি ডিমডুলেশনের, ট্রান্সমিটিং অ্যান্টেনা থেকে কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে সিগন্যাল আসার সময় দুর্বল হয়ে পড়ে, তাই প্রথমে সিগন্যালকে অ্যাম্পলিফায়ারের মধ্য দিয়ে পাঠানো হয়। ভেবে দেখো, আমি প্রথমে একবার ওখানে পাওয়ার অ্যাম্পলিফায়ারের মাধ্যমে অ্যাম্পলিফাই করে পাঠিয়েছিলাম, কিন্তু কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে যখন যাচ্ছে তখন তার আবার কী হবে, লস হবে, আবার লস হবে পাওয়ার। তাহলে সেই পাওয়ার লসের জন্য কি হচ্ছে, তাকে আবার অ্যাম্পলিফায়ারের মধ্য দিয়ে পাঠানো হচ্ছে যখনই রিসিভারের এন্ডে যাচ্ছে। এরপর কি করা হচ্ছে, সিগন্যালকে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজের মধ্য দিয়ে পাঠানো হয়। এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজটা কি সেটাও আমরা দেখব। এই ধাপে কি হবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সাধারণত লো ফ্রিকোয়েন্সিতে পরিবর্তিত হয়, তাই ডিটেক্টর থেকে আউটপুট সিগন্যালের শক্তিশালী হয় না, তাই এটিকে আবার অ্যাম্পলিফায়ারের মাধ্যমে পাঠানো হয়। তাহলে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজের পরে কি হয়, যখন আমরা ডিটেক্টরে নিয়ে যাব দেখো তখনও কি হবে, এটা সাধারণত লো ফ্রিকোয়েন্সিতে ডিটেক্টর থেকে কি হয় আউটপুট সিগন্যালকে শক্তিশালী করার জন্য। মানে দেখো এই যে এখানে যে যাচ্ছে, এই যে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজের পরে কি হবে, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজের পরে এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা রয়েছে তো সেটাকে ডিটেক্ট করতে হবে, ডিটেক্ট করে আলাদা করতে হবে। তো ডিটেক্টে আলাদা করার আগেই এটাকে আরেকবার অ্যাম্পলিফাই করে দেওয়া হয়। তো এইটাও আমি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি, তোমরা বুঝতে পারবে। দেখো তো প্রথমে দেখো রিসিভিং অ্যান্টেনা ছিল, তো রিসিভিং অ্যান্টেনা থেকে এ রিসিভড করলো সিগন্যাল, তারপরে অ্যাম্পলিফায়ারে পাঠালো। অ্যাম্পলিফায়ারে পাঠানোর পরে একে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজের মধ্যে নিয়ে যাওয়া হবে। ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজে কী হচ্ছে, ইনসাইড দ্য ডিটেক্টর কী হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজের পরে, সেগুলো সব আমি এখানে দেখিয়েছি। তো প্রথমে দেখো অ্যাম্পলিফায়ার থেকে একে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজের মধ্যে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে একে ডিটেক্টরে নিয়ে যাওয়া হবে। ডিটেক্টরে নিয়ে এই প্রসেসটার মাধ্যমে আমি কি বললাম যে এর এনার্জি আবার লস হতে পারে, তাই একে অ্যাম্পলিফায়ারে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে আউটপুট ফর ফাইনাল ইমেজ, হ্যাঁ, তো ফাইনাল ইমেজের জন্য এই আউটপুট হয়ে যায় ফাইনালি। তো দেখো এইখানে আমরা দেখাচ্ছি যে ইনসাইড দ্য ডিটেক্টর, মানে ডিটেক্টরে তো মেন কাজ যেটা হয় অ্যাকচুয়ালি ডিমডুলেশনটা হয়। তো ডিটেক্টরের মধ্যে কি হচ্ছে দেখো, তো ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজে যে অ্যাম্পলিটিউড ইনপুট ওয়েভটা সেটা আমরা একটু আগে দেখালাম, এটা অ্যাম্পলিটিউড ওয়েভটা এসছে। এই অ্যাম্পলিটিউড ওয়েভটাকে কী হয়, রেকটিফাই করা হয়। তো রেকটিফাই করলে কী হবে, যেটা আমরা
এটাকে হাফ ওয়েভ রেকটিফায়ারের ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে কি হবে? তাহলে দেখো এই যে রেকটিফাই মানে কি, দেখো শুধুমাত্র পজিটিভটা থাকবে, নেগেটিভটা চলে যাবে। তোমরা পিএন জাংশন ডায়োড সার্কিট দেখেছো, রেকটিফায়ার সার্কিট। তো রেকটিফায়ার সার্কিট কি করে, নেগেটিভটাকে কাট করে শুধুমাত্র পজিটিভটাকে দিতে পারে। তাহলে এই নিচের অংশটাকে কাট হয়ে গেছে যখন রেকটিফায়ারের মধ্যে দিয়ে পাঠানো হয়েছে। এরপর আমরা এনভেলপ ডিটেক্টর। এনভেলপ ডিটেক্টর মানে কি, সে শুধুমাত্র এনভেলপটাকে ডিটেক্ট করবে। দেখো এই যে ভিতরের ওয়েভটা রয়েছে, এই ওয়েভটার যে এনভেলপ, এই বাউন্ডারিটা, এটাকে এনভেলপ বলা হয়। যে কোনো ওয়েভের যে বাউন্ডারিটা, মানে যে কোনো একটা কার্ভের যে বাউন্ডারি, সেটাকে এনভেলপ বলা হয়। তো এই যে এনভেলপটা, সে এনভেলপটাকে ডিটেক্ট করবে ফাইনালি। তো দেখো ফাইনালি যে আউটপুটটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সিগন্যাল ওয়েভটা প্রথমে যেটা আমরা দিয়েছিলাম। ভেবে দেখো, একটু সিগন্যালটা এদিকে চলে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে যে ইনপুট সিগন্যালটা আমরা দিয়েছিলাম ওয়াইএস, তো সেটা তো এইভাবেই ছিল না, এই সিগন্যালটাই ছিল। তো এই সিগন্যালটা জাস্ট এর স্কেলটা একটু উঠেছে, কিন্তু দেখো সিগন্যালটা সেম আছে। তো ডিটেক্টরের মধ্যে কিন্তু এই বিষয়টা ঘটে। ঠিক আছে, তাহলে এই যে ব্লক ডায়াগ্রামটা, এই ব্লক ডায়াগ্রামটার মাধ্যমে কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি ডিমডুলেশনটাকে কিভাবে করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট, ফাইনাল ব্লক ডায়াগ্রাম, যেটা আমি একটু আগে বললাম যে পরীক্ষা যদি পড়ে যে রাইট দ্য ব্লক ডায়াগ্রাম অফ কমিউনিকেশন সিস্টেম, মানে কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, তাহলে কি করবে? তাহলে তোমরা ফাইনালি এটা লিখবে। তো প্রথমে যেটা লিখেছিলাম সেখানে কিছুটা রাফলি বিষয়টা ছিল, এখানে মাঝে মাঝে আবার কিছু স্টেপ আমরা যোগ করেছি। যেমন ইনফরমেশন সিগন্যাল ছিল, তো ইনফরমেশন সিগন্যালটাকে আমরা প্রথমে কি করছি, ক্যারিয়ার ওয়েভের সঙ্গে উপরিপাত করে মডুলেশন করছি। সেই মডুলেশন করার পরে মডুলেটেড ওয়েভটাকে ট্রান্সমিটিং অ্যান্টেনাতে পাঠাচ্ছি, সেখান থেকে কমিউনিকেশন চ্যানেলে যাচ্ছে, কমিউনিকেশন চ্যানেলে নয়েজ মিশতে পারে, সেই কমিউনিকেশন চ্যানেল থেকে রিসিভিং অ্যান্টেনা থেকে ডিটেক্ট হচ্ছে, ডিটেক্টের পরে ইনফরমেশন সিগন্যাল সোর্স হিসেবে পাওয়া যাচ্ছে। তা দেখো প্রথমে আমরা ডাইরেক্ট আমরা কি বলেছিলাম, দেখো প্রথমে যদি একদম ফার্স্ট পেজে যাই আমরা, তো এখানে আমি যে ব্লক ডায়াগ্রামটা দেখিয়েছিলাম, এখানে ডাইরেক্ট ইনফরমেশন সিগন্যাল থেকে ট্রান্সমিটার থেকে কমিউনিকেশন চ্যানেল, রিসিভার। তো এই যে ইনফরমেশন সিগন্যাল সোর্স থেকে ট্রান্সমিটার যাওয়ার যে প্রসেসটা দেখো, আর এই যে কমিউনিকেশন চ্যানেল থেকে রিসিভার ডাইরেক্ট, এইখানটাতে যে প্রসেসগুলো আমরা ঘটিয়েছি পরবর্তী ক্ষেত্রে, সেই প্রসেসগুলোকে আমি আবার এখানে ফাইনালি উল্লেখ করে দিয়েছি, যাতে করে পরীক্ষাতে কিন্তু তোমাকে এটা লিখতে হবে। পরীক্ষাতে কিন্তু এই ব্লক ডায়াগ্রামটা আসার চান্স রয়েছে। তাহলে দেখো ইনফরমেশন সিগন্যাল সোর্সকে আমরা ক্যারিয়ার ওয়েভের সঙ্গে উপরিপাতিত করে মডুলেশন করেছি, সেই মডুলেটেড ওয়েভটাকে ট্রান্সমিটিং অ্যান্টেনাতে পাঠিয়েছি, সেটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে দিয়ে পাঠানো হচ্ছে, দিয়ে পরে রিসিভিং অ্যান্টেনাতে যাচ্ছে, দিয়ে ডিটেক্টরে ডিটেক্ট করছে ইনফরমেশন সিগন্যাল সোর্সটাকে। যেটা ইনসাইড দ্য ডিটেক্টর কি হলো আমরা একটু আগে দেখলাম। এখানে এই বিষয়টা হচ্ছে, এখানে রেকটিফায়ার একটা সার্কিট, তারপরে এনভেলপ ডিটেক্টর, তারপরে এটাকে এখানে নিয়ে আসছে টু অ্যাম্পলিফায়ার, দিয়ে অ্যাম্পলিফাই করে এটাকে ফাইনাল পাবো আবার। ওকে, তো বোঝা গেল বিষয়টা, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে দেখো মোরাল অফ দ্য স্টোরি কি, এই ব্লক ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি পরীক্ষার জন্য। তাহলে প্রথমে আমি আবার বলছি, দেখো ইনফরমেশন সিগন্যাল সোর্সটাকে ক্যারিয়ার ওয়েভের সঙ্গে সুপার ইম্পোজ করে মডুলেটেড করা হচ্ছে। মডুলেটেড ওয়েভটা কি হচ্ছে, মডুলেটেড ওয়েভটা ট্রান্সমিটিং অ্যান্টেনাতে যাচ্ছে, ট্রান্সমিটিং অ্যান্টেনাকে সেটাকে কী করছে, কমিউনিকেশন চ্যানেলে পাঠাচ্ছে, কমিউনিকেশন চ্যানেল থেকে রিসিভিং অ্যান্টেনাতে পাঠাচ্ছে, রিসিভিং অ্যান্টেনা থেকে ডিটেক্টরে পাঠাচ্ছে, ডিটেক্ট করছে সিগন্যালটাকে ইনফরমেশন সিগন্যাল হিসেবে। তো এখানে আরও কয়েকবার এমপ্লিফাই ইউজ করা হয়েছে, সেগুলোকে ওমিট করেছি। এমপ্লিফাই বারবার কেন ইউজ করা হচ্ছে, এমপ্লিফায়ার কারণ সিগন্যাল সোর্সটাকে এত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে ওটা লস হওয়ার সম্ভাবনা আছে, ওর স্ট্রেংথটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, ওর ইন্টেন্সিটি কমে যাওয়ার সম্ভাবনা আছে, তাই যখনই কমে যাচ্ছে একবার করে এমপ্লিফাই করা হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আর এই কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে যখন যাবে তখন সেখানে কিন্তু নয়েজ মিশে যেতে পারে। তো এই যে পুরো প্রক্রিয়াটা দেখো, আমরা মডুলেশন বললাম, ডিমডুলেশন বললাম, কিন্তু এর মাঝখানে কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে যখন সিগন্যালটা যাচ্ছে সেইটা কীভাবে যেতে পারে, তো সেই অংশটা আমরা এবারে পড়বো, যেটা হচ্ছে প্রোপাগেশন অফ, আমরা বলতে পারি যে সিগন্যাল ওয়েভ। তো সিগন্যাল ওয়েভের যখন প্রোপাগেশনটা হচ্ছে, দেখো তার আগে আমরা একটা কোয়েশ্চেন নিয়েছি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা সংকেতের প্রতিবেগ। তারপরে আমরা দেখো এখানে কয়েকটা কোয়েশ্চেন নিয়েছি, বাস এই প্রসেসটা আমাদের হয়ে গেছে। ওকে, এগুলো কয়েকটা সিম্পল বিষয় রয়েছে। তারপরে মেন আমরা এই জায়গাটা দেখবো যে কমিউনিকেশন চ্যানেলের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রবাহ। তো যে কমিউনিকেশন চ্যানেলের ব্যাপারটা সেটা আমরা দেখো পরে পড়ছি। তো প্রথমে আমরা কি বললাম, মডুলেশন কীভাবে হচ্ছে, ডিমডুলেশন কী হচ্ছে, মাঝখানে যেটা আমরা বারবার দেখো এখানে ব্লক ডায়াগ্রামে লিখেছিলাম কমিউনিকেশন চ্যানেল, এবং যেখানে নয়েজ মিশছে আমরা বারবার বলছিলাম সেই কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রবাহ সেটা কীভাবে হতে পারে। তার জন্য 3 রকম পদ্ধতি আছে, একটা ভূমি তরঙ্গ, একটা দেশ তরঙ্গ, একটা আকাশ তরঙ্গ, গ্রাউন্ড ওয়েভ, স্পেস ওয়েভ অ্যান্ড স্কাই ওয়েভ। ওকে, তো এইটাতে যাওয়ার আগে দেখো কয়েকটা ছোটোখাটো বিষয় আছে, সেগুলো বলে নিই। তো দেখো এই কোয়েশ্চেনটা, এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট, একটা সিম্পল প্রবলেম, কিন্তু এই ধরনের প্রবলেম পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রবলেমটা কি দেখো, একটা 10 কিলোহার্জ কম্পাঙ্কের মেসেজ সিগন্যালের সর্বোচ্চ ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট, সর্বোচ্চ ভোল্টেজ 10 ভোল্ট মানে অ্যাম্পলিটিউডটা গিভেন আছে। এটিকে 1 মেগাহার্জ এবং 20 ভোল্ট শীর্ষ বিভব বিশিষ্ট একটি বাহক তরঙ্গের সঙ্গে উপরিপাত ঘটিয়ে মডুলেশন করা হয়েছে। তাহলে মডুলেশন ইন্ডেক্স কত হবে এবং সাইড ব্যান্ড বা পার্শ্বপটি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা একটু আগেই বলেছি
ভেবে দেখো, একটু আগে আমরা বিষয়টা বলেছি যে এটা কি বলছে, মেসেজ সিগন্যাল ওয়েভের ভোল্টেজ 10 ভোল্ট বলা আছে, তার মানে এখানে ওয়াই এস ইকুয়াল টু মানে এ এস ইকুয়াল টু কিন্তু 10 ভোল্ট গিভেন আছে। দেখো মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড এটা সর্বোচ্চ মানে। আর দেখো এটা কি 1 মেগাহার্জ এবং 20 ভোল্ট শীর্ষ বিভব বিশিষ্ট বাহক তরঙ্গ, তাহলে 20 ভোল্টটা কি বাহক তরঙ্গ বা ক্যারিয়ার ওয়েভের হচ্ছে যে অ্যাম্পলিটিউড কত 20 ভোল্ট। 20 ভোল্ট হচ্ছে ক্যারিয়ার ওয়েভ, ক্যারিয়ার ওয়েভের যে অ্যাম্পলিটিউড। ওকে, আবার দেখো 10 কিলো হার্জ কম্পাঙ্কের মেসেজ সিগন্যাল বলছে, তার মানে ওমেগা এস সেটা হচ্ছে 10 কিলো হার্জ। আবার দেখো এখানে বলছে যে 1 মেগা হার্জ এবং 20 ভোল্ট শীর্ষ বিভব বিশিষ্ট বাহক তরঙ্গ, তার মানে ওমেগা সি হচ্ছে যে কত, ওমেগা সি হচ্ছে যে 1 মেগা হার্জ, এম এইচ জেড 1 মেগা হার্জ। তো দেখো 1 মেগা হার্জ থেকে 10⁶ দিয়ে গুণ করলে এটা হার্জে চলে যাবে, সেটাকে কিলো হার্জে আমরা লিখতে পারি। হ্যাঁ, মেগা হার্জটাকে আমরা কিলো হার্জে লিখতে পারি, 10⁻³ কিলো হার্জ লিখতে পারি, বা আমরা বলতে পারি যে 1000 কিলো হার্জ, 1000 কিলো হার্জ বলতে পারি। তাহলে দেখো আমরা যদি পার্শ্বপটি বলি, সাইড ব্যান্ড কী হবে, ওমেগা সি প্লাস ওমেগা এস মানে 1000 + 10, আর ওমেগা সি মাইনাস ওমেগা এস মানে 1000 - 10, তাহলে 1010 হতে পারে অথবা 990 হতে পারে। আর যেটা মডুলেশন ইন্ডেক্স মিউ, সেটা তো খুবই সিম্পল, মিউ কত ছিল বলো, এএস আপন এসি, তাহলে কী হবে দেখো 10/20 দ্যাট ইজ 1/2 মানে 0.5। ওকে, তো এখান থেকে মিউ বের করতে হবে, এখান থেকে সাইড ব্যান্ডসগুলো বের করতে, এরকম সিম্পল কোয়েশ্চেন কিন্তু দিতে পারে। তো বিষয়গুলো যদি না জানা থাকে তাহলে কোয়েশ্চেনগুলো তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু দেখো থিওরিটা যেহেতু একটু বুঝে নিলে এই অঙ্কগুলো সোজা লাগবে। তো এইটা থেকে যেরকমই অঙ্ক দেখ না কেন, এখান থেকে তুমি জাস্ট এস এসি এবং ওমেগা এস এবং ওমেগা সি যদি খুঁজে পেয়ে যাও, তাহলে সাইড ব্যান্ড বা এই মডুলেশন ইন্ডেক্স কিন্তু আরামসে নির্ণয় করতে পারবে। নেক্সট দেখো সংকেতের প্রতিবেদ বা ব্যান্ড উইথ অফ সিগন্যাল। তো সিগন্যালের যে ব্যান্ড উইথ, সেই ব্যান্ড উইথ আসলে কি, কোনো একটা সিগন্যাল দেখো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যদি I0 হয় আর তার হাফ ইন্টেন্সিটি যদি I0/2 হয়, তাহলে I0/2 তে দেখো ফ্রিকোয়েন্সির দুটো ভ্যালু পাওয়া যায়, F1 এবং F2। এই যে ডিফারেন্সটা, এটাকে কি বলা হয়, ব্যান্ড উইথ অফ সিগন্যাল বা বেদ যাই হোক না কেন, F2 - F1 বলা হয়। এইরকম ধরনের বিষয় তোমরা কিন্তু অল্টারনেটিং কারেন্ট যখন পড়েছিলে সেখানেও পড়েছিলে ডেল্টা ওমেগা। হ্যাঁ, যেখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ছিল এখানে ম্যাক্সিমাম, তার থেকে এইদিকে একটা ওমেগা 1 এদিকে ওমেগা 2, তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা ব্যান্ড উইথ বলেছিলাম। তো সেম বিষয় এখানেও। ওকে, তো এই ব্যান্ড উইথ দেখো বিভিন্ন মেসেজ সিগন্যালের যেমন ভিডিও, পিকচার, কম্পিউটার ডাটা ইত্যাদি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের পাল্লা রয়েছে। হ্যাঁ, এই কম্পাঙ্কের পাল্লাকে প্রতিবেদ বা ব্যান্ড উইথ বলা হয়। ওকে, প্রত্যেকে আলাদা আলাদা সিগন্যাল সোর্স, ভিডিও সিগন্যাল সোর্সের আলাদা ব্যান্ড উইথ হবে, পিকচারের আলাদা হবে, কম্পিউটার ডেটার আলাদা হবে। ওকে, তো সেগুলো অনেক সময় তোমাদেরকে মনে রাখতে হতে পারে যে এই ফ্রিকোয়েন্সির বেদটা কত, মোটামুটি একটা আইডিয়া থাকা দরকার। যেমন ধরো ডাইরেক্ট এরকম কোয়েশ্চেন হয়তো দেওয়ার সম্ভাবনা কম যে কত বলো, কিন্তু অনেক সময় এমনভাবে কোয়েশ্চেনটা দেয় যে তুমি মোটামুটি পাল্লাটা জানো, তাহলে সেই কোয়েশ্চেনটার আনসার করতে পারবে। যেমন ধরো ফর টেলিফোনিক কমিউনিকেশন, তো টেলিফোনিক কমিউনিকেশন এই ধরনের সিগন্যালের কম্পাঙ্ক যে পাল্লা, সেটা 300 হার্জ থেকে 3100 হার্জ, অর্থাৎ এর প্রতিবেদ প্রায় 2800 হার্জ। প্রতিবেদ কী করে পাবে, এটা মাইনাস এটা করলে। ওকে, সিমিলারলি ফর মিউজিক চ্যানেল হচ্ছে 10 হার্জ থেকে 20 কিলো হার্জ, এই 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, যেটা আমাদের তোমরা জানো যে কানে যে শব্দটা আমরা শুনতে পাই মিউজিক চ্যানেলের ক্ষেত্রে, ওই জন্য রেঞ্জটা এটা রয়েছে। ওকে, আর টিভি সিগন্যালের ক্ষেত্রে যেহেতু অডিও এবং ভিডিও উভয় বার্তাই বহন করে, তাই এর প্রতিবেদ বেশি এবং এটি প্রায় 6 মেগা হার্জের কাছাকাছি হয়। ওকে, তো এইগুলো মোটামুটি একটা আইডিয়া থাকা প্রয়োজন যে প্রতিবেদগুলো। ওকে, আচ্ছা, ওটা হলো সিগন্যালের বিভিন্ন ধরনের সিগন্যালের প্রতিবেদ। কিন্তু ট্রান্সমিশন ব্যান্ড উইথ অফ ট্রান্সমিশন মিডিয়ামেরও একটা ব্যান্ড উইথ রয়েছে, যেখানে যে মিডিয়ামের মধ্যে দিয়ে ওটা যাচ্ছে সিগন্যালটা। যেমন ধরো যদি কোএক্সিয়াল কেবলের মধ্যে দিয়ে যায়, তো কোএক্সিয়াল কেবল কত প্রতিবেদের ফ্রিকোয়েন্সি সিগন্যালকে নিয়ে যেতে পারবে, 750 মেগাহার্জ। অপটিক্যাল ফাইবার, দেখো অপটিক্যাল ফাইবার সবচাইতে এখনকার দিনে ইউজ হচ্ছে সবচাইতে বেশি, তো যেটা আমরা ওয়্যার কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এর দেখো ওই জন্য ইয়েটা অনেক বেশি, 1 হার্জ টু 1000 টেরাহার্জ। কিন্তু দেখো ফ্রি স্পেসে এর ক্ষেত্রে কি হচ্ছে, আরও বেশি। ফ্রি স্পেসে যেটা সবচাইতে আমাদের কাছে এই মুহূর্তে ইউজেবল, আর অপটিক্যাল ফাইবারও আমরা প্রচুর ইউজ করি। ওকে, এবং তার সঙ্গে ফ্রি স্পেস তো ইউজ করছি। তো ফ্রি স্পেসে কী হচ্ছে, 1000 কিলো হার্জ টু ফিউ গিগা হার্জ। তো এই প্রতিবেদের যে সিগন্যাল সেটাকে নিয়ে যেতে পারে। ওকে, তো এইগুলো মোটামুটি একবার চোখ বুলিয়ে নেবে, এগুলো যে মুখস্থ রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আসল বিষয় হচ্ছে এখানে এই বিষয়টাকে একটু আমাদেরকে বুঝতে হবে। ওকে, যে কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রবাহ হচ্ছে, সেটা আমরা সেক্ষেত্রে 3 ধরনের ওয়েভ কিন্তু প্রোপাগেট হয়। একটা হচ্ছে ভূমি তরঙ্গ, একটা হচ্ছে দেশ তরঙ্গ, একটা হচ্ছে আকাশ তরঙ্গ। আচ্ছা, এইটাকেও আমি একটা অ্যানালজি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে মনে করো সাপোজ আমার হাতে একটা বল আছে, আমি তোমাদের কেউ মনে করো আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, আমি যদি বলটাকে এরকম গড়িয়ে গড়িয়ে দিই, তাহলে বলটা দেখো ভূমি স্পর্শ করে যাচ্ছে, তাহলে আমরা এটাকে ভূমি তরঙ্গের সঙ্গে কম্পেয়ার করতে পারি। বলটাকে মনে করো আমি তোমাকে ছুড়ে দিলাম ডাইরেক্ট, তাহলে দেখো স্পেসে যাচ্ছে, তাহলে সেটাকে হচ্ছে স্পেস ওয়েভ বা দেশ তরঙ্গ। এখন মনে করো আমি বলটাকে উপরে ছুঁড়ে দিলাম ছাদে, ওখানে
ওটা মনে করো আঘাত লেগে রিফ্লেক্ট হয়ে তোমার হাতে গিয়ে পৌঁছাচ্ছে। তো এই যে প্রসেসটা রিফ্লেকশন হয়ে পৌঁছাচ্ছে, এই প্রসেসটা হচ্ছে যে কি না, এটা হচ্ছে আকাশ তরঙ্গ বা স্কাই ওয়েভ। যেটা আমাদের অ্যাকচুয়ালি রিয়েলিটিতে কি হয়, সিগন্যালটা কি হয় যখন যায় ওজোন আয়োনোস্ফিয়ার রিজিয়নে, ঠিক আছে। তো ওখানে যে কি হয়, সিগন্যালটা ওখানে যে পৌঁছায়, তারপর ওখান থেকে কি হয়, রিফ্লেকশন হয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আকাশ তরঙ্গ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। দেশ তরঙ্গ মানে স্পেসের মধ্য দিয়ে যাবে, আর ভূমি তরঙ্গ মানে একদম গ্রাউন্ডে গ্রাউন্ডে যাবে। ওকে, তো এই ধরনের 3 রকমভাবে কিন্তু কমিউনিকেশন চ্যানেল, যদি আমরা বলি যে ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, তো ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই 3 রকম তরঙ্গের মাধ্যমে যেতে পারে, 3 রকম তরঙ্গের ফর্মে যেতে পারে, গ্রাউন্ড ওয়েভ, স্পেস ওয়েভ এবং স্কাই ওয়েভ। তো দেখো ভূমি তরঙ্গ, তো ভূমি তরঙ্গটাকে যখন নিয়ে যাওয়া হয়, এখানে বেসিক বিষয়গুলো মনে, এগুলো তোমাদের এরকম লিখতে দেবে এমন নয় যে ভূমি তরঙ্গ কীভাবে প্রোপাগেশন করছে বলো, কিন্তু বেসিক বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। তো ভূমি তরঙ্গের ক্ষেত্রে কি হয়, গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনের ক্ষেত্রে এখানে আমরা ট্রান্সমিটিং একটা অ্যান্টিনা লাগানো আছে। এই ট্রান্সমিটিং অ্যান্টিনা থেকে কি হচ্ছে দেখো, এই সিগন্যালটা এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। তো এই সিগন্যালটা মানে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো ইলেকট্রিক্যাল সিগন্যালে যদি আমরা ই ভেক্টর বলি, তো ই ভেক্টর দুটো কম্পোনেন্ট দেখো, এইদিকে ই কস থিটা, এইদিকে হচ্ছে ই সাইন থিটা। তাহলে দেখো এই যে ই সাইন থিটা কম্পোনেন্টটা কি হয়, ভূমির সঙ্গে দেখো প্যারালাল ছিল, ভূমিতে অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে দেখো সিগন্যালটা যখন যাচ্ছে না, একটা কম্পাঙ্ক, একটা উপাংশ কি হবে, এর অ্যাবজর্ব হতে থাকবে যতক্ষণ রিসিভিং অ্যান্টিনাতে পৌঁছাবে। তার ট্রান্সমিটিং অ্যান্টিনা থেকে রিসিভিং অ্যান্টিনাতে পৌঁছাতে পৌঁছাতে সিগন্যালটা অনেক অ্যাবজর্ব হয়ে যায়, যার জন্য কি হয়, এই ভূমি তরঙ্গ বা গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনের মাধ্যমে আমরা বহু দূর পর্যন্ত সিগন্যালকে ট্রান্সমিশন করাতে বা সিগন্যালকে নিয়ে যেতে ব্যর্থ হই। ওকে, তাহলে ট্রান্সমিটার অ্যান্টিনা থেকে ভূমি তরঙ্গ ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূপৃষ্ঠের সঙ্গে আবেশ ঘটাতে ঘটাতে এগিয়ে চলে। এর ফলে ভূমি তরঙ্গের শক্তি হ্রাস পায় এবং বেশি দূর পর্যন্ত কমিউনিকেশন করা সম্ভব হয় না। এটা তো একটা ফর্মুলা আছে প্রমাণ করা যে ট্রান্সমিটিং অ্যান্টিনা থেকে ডি দূরত্বের তরঙ্গের শক্তি। ওকে, তো ডি দূরত্বে মনে করো এখান থেকে ট্রান্সমিটিং অ্যান্টিনা আছে, এখান থেকে ডি ডিস্টেন্সে গিয়ে এর শক্তি কত হবে। তো ডি ডিস্টেন্সে গিয়ে যে শক্তিটা হবে, তার যে ফর্মুলাটা সেটা হচ্ছে ডি ডিস্টেন্সে গিয়ে শক্তিটা ই, সেটা হয়ে যাবে E0 A আপন ডি। তাহলে ই প্রপোর্শনাল টু 1/d। বুঝতে পারছো, যত ডিস্টেন্স হবে তত কমতে থাকবে। E0টা কি না, E0টা হচ্ছে যে দেখো ট্রান্সমিটিং অ্যান্টিনা থেকে 1 কিলোমিটার দূরত্বের শক্তি। ট্রান্সমিটার অ্যান্টিনা থেকে 1 কিলোমিটার দূরত্বের শক্তি যদি E0 হয়, এ হচ্ছে একটা সমারফিল্ড কারেকশন ফ্যাক্টর, তাহলে ই ইকুয়াল টু E0 A আপন ডি। এই অনুযায়ী কী হবে, শক্তিটা বিভিন্ন ডিস্টেন্সে পাবো। তাহলে যত ডিস্টেন্স বাড়বে শক্তিটা কী হবে, খরচ হবে, বা আবেশ ঘটার কারণে এর অ্যাম্পলিটিউডটা কমে যাবে বা ইন্টেন্সিটি কমে যাবে, ঠিক আছে। ভূমি তরঙ্গে প্রবাহের ক্ষেত্রে আরও একটি অসুবিধা কি, এটি খুব কম কম্পাঙ্ক বহন করতে পারে। খুব কম কম্পাঙ্কের যে রেঞ্জ, মানে ব্যান্ডউইথটা দেখো 500 থেকে 1500 কিলো হার্জ। ওকে, তো এই কিলো হার্জের যে ফ্রিকোয়েন্সি সেটাকে বহন করতে পারে। যেহেতু তড়িৎ ক্ষেত্র ভেক্টরের আবেশ শুষ্ক মাটিতে বেশি হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো এটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট দেখো, যেহেতু তড়িৎ ক্ষেত্র ভেক্টরের আবেশ শুষ্ক মাটিতে বেশি হয়, সেই কারণে ভেজা মাটিতে গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন ভালো হয়। এটা অনেক সময় কোয়েশ্চেন করতে পারে যে ভেজা মাটিতে কেন গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন ভালো হয়, কারণ শুষ্ক মাটিতে আবেশটা বেশি হয়, তাহলে ভেজা মাটিতে কম হবে, তাহলে কম শক্তি খরচ হবে, তাই গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন ভালো হয়। এই পদ্ধতিতে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত সিগন্যাল ওয়েভকে পাঠানো যেতে পারে ম্যাক্সিমাম। তাহলে বুঝতে পারছো, গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি দূর পর্যন্ত সিগন্যালকে নিয়ে যাওয়া খুব কষ্টকর, 30 to 50 কিলোমিটার অবধি যেতে পারে। ওই জন্য কি হতো, আগেকার দিনে এই সিগন্যালটা, এই ভূমি তরঙ্গ ব্যবহার করা হতো বলে যে এফএম রেডিও ছিল, তোমরা যদি শুনে থাকো, সেই এফএম রেডিওগুলো কী হতো, কলকাতার আশেপাশে শোনা যেত, আকাশবাণী কলকাতা, ঠিক আছে। আমাদের এদিকে বা কলকাতা থেকে দূরে তখন কি হতো, সেখানে সবাই দেখতে এরকম একটা অ্যান্টিনা লাগিয়ে ঘুরে বলতো বাইরে বাইরে, তাহলে সিগন্যালটা পাওয়া যেত, ঠিক আছে। তো গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশনের ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে, অনেক কম ডিস্টেন্স যায়। এবার আমরা আসছি দেশ তরঙ্গ বা স্পেস ওয়েভ। এক্ষেত্রে কী হয় দেখো, এক্ষেত্রে সংশ্লিষ্ট তরঙ্গকে দেশ তরঙ্গ বা স্পেস ওয়েভ বলা হয়। এটি মূলত ট্রপোস্ফিয়ার অঞ্চলের মধ্য দিয়ে যায়, ট্রপোস্ফিয়ার অঞ্চলের মধ্য দিয়ে পড়ে, তাইকে ট্রপোস্ফেরিক প্রোপাগেশন ও বলা হয়। এর সাহায্যে 80 মেগাহার্জ থেকে 200 মেগাহার্জ, দেখো এখানে একটু বেশি মেগাহার্জে চলে এসছে, 80 মেগাহার্জ থেকে 200 মেগাহার্জ পর্যন্ত মেসেজ সিগন্যাল পাঠানো যায়। এই ধরনের ওয়েভ প্রোপাগেশনের জন্য অ্যান্টেনাগুলির নির্দিষ্ট উচ্চতা প্রয়োজন হয়, একটা পার্টিকুলার উচ্চতার আমরা অ্যান্টেনা ইউজ করি এই ক্ষেত্রে। তো সেই অ্যান্টেনার উচ্চতা কত হওয়া প্রয়োজন, সেই উচ্চতাটা আমরা এখানে নির্ণয় করব। দেখো, তো এইটা মনে করো আর্থ সারফেস রয়েছে, তো এইখান থেকে আমরা এখানে আমরা ট্রান্সমিটার রয়েছে, আর এখানে রয়েছে মনে করো রিসিভার। ভেবে দেখো, রিসিভারকে আমরা আড্রেস দিয়ে প্রকাশ করেছি, এটা ট্রান্সমিটার, এখানে রিসিভার। তাহলে দেখো এইটার ওয়েবটা এখান থেকে যদি ওয়েবটাকে শুরু করে প্রোপাগেশন করতে, তো এইভাবে তো এইদিকে চলে যাবে। তার জন্য আমরা এখানে একটা কী লাগিয়েছি, দেখো এখানে একটা অ্যান্টেনা লাগিয়েছি। তো সেই অ্যান্টেনাতে কী লাগানো থাকবে, রিসিভার ট্রান্সমিটার থাকবে। তো এই প্রথমে রিসিভ করবে, দিয়ে এদিকে ট্রান্সমিট করবে।
ওকে, তাহলে দেখো এই যে অ্যান্টেনাটার হাইট, এই হাইটটা কিন্তু একটা নির্দিষ্ট হাইট হওয়া যায়, ফিক্সড হাইট হওয়া যায়। তো সেই হাইটটা আমরা কী করে নির্ণয় করতে পারবো? দেখো ভেরি সিম্পল এটা ক্যালকুলেশন করাটা। তো এরকম ধর এটা তো আর্থ সার্ফেসের যে কার্ভেচার নেচারটা আছে, এইখানে পর্যন্ত আর্থের রেডিয়াস আর, আর এইখানে মনে করো যে অ্যান্টেনাটা লাগানো আছে, সেই অ্যান্টেনার হাইটটা সাপোজ এইচ। তো এইখানে যদি মনে করো টি হয়, ট্রান্সমিটার হয়, এদিকে যদি রিসিভার থাকে আর ডেস, তাহলে এই সিগন্যালটা কী হবে? এইভাবে যাচ্ছে, দিয়ে পরে এইভাবে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এইখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে সেন্টারের সঙ্গে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে এইটাও তো রেডিয়াস আর, হচ্ছে নাকি? তাহলে দেখো এখানে যে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ। আর এই ডিস্টেন্সটা যদি আমরা ডি বলি, এখান থেকে এখানে ডিস্টেন্স যদি ডি বলি, তাহলে দেখো আর প্লাস এইচ এর হোল স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বাস এই পিথাগোরাসের উপপাদ্যটা দিয়ে আমরা এইচটা নির্ণয় করতে পারবো। কী করে নির্ণয় করতে পারবো? দেখো এটা যদি আমরা ভেঙে দিই, তাহলে আর স্কোয়ার প্লাস 2RH প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে কী হয়ে যাবে? তাহলে কী হয়ে যাবে? ডি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে দেখো টোয়াইস আর এইচ প্লাস এইচ স্কোয়ার। যেহেতু এইচ খুব ক্ষুদ্র পৃথিবীর রেডিয়াসের তুলনায়, তাহলে এইটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 2RH, তো আমরা ডি ইকুয়াল টু √2RH। এইটা কিন্তু ইম্পর্টেন্ট ডেরিভেশনটা আসতে পারে, ডি ইকুয়াল টু √2RH। ওকে, তাহলে এই যে এর হাইট, সেই হাইটটা এই ডিস্টেন্সের সঙ্গে এইভাবে রিলেটেড। তো এখান থেকে যদি হাইট নির্ণয় করতে বলে, তাহলে এইচ ইকুয়াল টু লিখতে হবে ডি স্কোয়ার বাই 2R। এবং দেখো তাহলে তাহলে কতটা এরিয়া জুড়ে এই সিগন্যালটা যাবে? পাই ডি স্কোয়ার। কারণ দেখো এইখান থেকে যদি টি ডিস্টেন্স এইদিকে হয়, মনে করো এইটা একটা পয়েন্ট মনে করো, সাপোজ এখান থেকে মনে করো সাপোজ ডি ডিস্টেন্স এইখান পর্যন্ত সিগন্যালটা যাচ্ছে, তাহলে ডি ডিস্টেন্স শুধু কি এইখানে যাবে? এদিকেও তো ডি ডিস্টেন্স যাবে, এদিকেও তো ডি ডিস্টেন্স যাবে, এদিকেও ডি ডিস্টেন্স, তাহলে পুরো যে পাই ডি স্কোয়ার এরিয়াটা সেটা কভার করবে। ওকে, তাহলে যে এরিয়াটা হবে, যে এরিয়াটা কভার করবে সেটা কিন্তু পাই ডি স্কোয়ার। তাহলে কী হবে? পাই ইন্টু ডি স্কোয়ারের জায়গায় যদি 2RH বসিয়ে দাও, তাহলে পাই ইন্টু 2RH। তো দেশ তরঙ্গ বা স্পেস ওয়েভের ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো এক্ষেত্রে মনে করো এখানে একটা এইচটি যদি মনে করো হাইট অফ দ্য ট্রান্সমিটার হয়, ট্রান্সমিটিং অ্যান্টিনা হয়, আর এইচ আর হচ্ছে যে হাইট ইন্টু রিসিভার অ্যান্টিনা। তাহলে এক্ষেত্রে যে ডিটা, এক্ষেত্রে ডি দেখো লাইন অফ সাইট ডিস্টেন্সের একটি সর্বনিম্ন নির্দিষ্ট মান রয়েছে, যার থেকে বেশি মান হলে ব্যবহৃত অ্যান্টিনা কমিউনিকেশন ঘটাতে পারে না। ভেবে দেখো এই যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা রয়েছে, এইটা একটা ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে ডিম্যাক্স, এর থেকে যদি বেশি হয় তাহলে দেখো এই সিগন্যালটা ধরতে পারবে না, এর একটা হাইট আছে, এর একটা হাইট আছে। তো তাহলে এই দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে ডিম্যাক্সের থেকে যদি বেশি হয়, মনে করো এটা এইখানে লাগিয়ে দিয়েছে, সাপোজ মনে করো এটাকে এইখানে লাগিয়ে দিয়েছি অ্যান্টিনাটাকে, তাহলে তো এই সিগন্যালটা দেখো এদিকে বেরিয়ে যাবে, সিগন্যালটা এদিকে বেরিয়ে যাবে। তাহলে একটা পার্টিকুলার হাইটের ট্রান্সমিটিং অ্যান্টিনা এবং রিসিভিং অ্যান্টিনার জন্য এর যে ম্যাক্সিমাম ডিস্টেন্স সেটা নির্দিষ্ট। তো ডিম্যাক্স বলা হয় লাইন অফ সাইট ডিস্টেন্স। এর সর্বোচ্চ মান কী করে পাবো? দেখো ডিম্যাক্সের, তাহলে ডিম্যাক্সের মান কী করে পাবো? সর্বোচ্চ মান দেখো এই এইচটি যদি এর হাইট হয়, তাহলে এ কত দূর পর্যন্ত কমিউনিকেশন ঘটাতে পারবে? ডি ইকুয়াল টু √2 আর এইচ, তাহলে টোয়াইস আর ইন্টু কত হবে? এইচটি হবে, টোয়াইস আর ইন্টু √2 আর ইন্টু এইচটি হবে। আর এর জন্য কতটা হবে? এইচ আর এর জন্য, তো এইটা যদি ডি1 হয়, এটা যদি ডি2 হয়, তাহলে এটা হবে √2 আর ইন্টু এইচ আর। এই দুটোতে যদি আমরা যোগ করে দিই √2 আর ইন্টু এইচটি প্লাস √2 আর ইন্টু এইচ আর, এটি ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে, যেটাকে আমরা বলছি লাইন অফ সাইট ডিস্টেন্স এর সর্বোচ্চ মান। ওকে, তাহলে ডিম্যাক্সের থেকে বেশি দূরত্বে কমিউনিকেশন ঘটানোর জন্য ট্রান্সমিশন এবং রিসিভারের মাঝে আরও অ্যান্টিনা ব্যবহার করতে হবে। ওকে, যদি এর থেকে বেশি ডিস্টেন্স, তখন এখানে আবার একটা অ্যান্টিনা দিলে সে তখন কমিউনিকেট করবে। আদারওয়াইজ কিন্তু ট্রান্সমিটারের হাইট এবং রিসিভারের হাইট অনুযায়ী একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স অবধি কমিউনিকেশন হবে। এইটা অতটা ইম্পর্টেন্ট নয় এক্সামের জন্য, কিন্তু এইটা ইম্পর্টেন্ট, এইটা একটু অ্যাডভান্স লেভেলে। তো এইটা সাধারণত এইটা কোয়েশ্চেন আসে না, সাধারণত এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে ডিস্টেন্সের ডি ইকুয়াল টু √2 আর এইচ এবং পাই ডি স্কোয়ার এরিয়া বা পাই ইন্টু 2RH, এখান থেকে তো নিউমারিক্যালসও আসতে পারে। আমি একটা কোয়েশ্চেন দিয়েছি। ওকে, এই দেখো এমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সিম্পল কোয়েশ্চেন। একটি অ্যান্টেনার উচ্চতা 60 মিটার, এটি কত দূরত্ব পর্যন্ত এবং কত ক্ষেত্রফল জুড়ে সিগন্যাল ট্রান্সমিট করতে পারবে? দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6400 কিলোমিটার। তা দেখো অ্যান্টেনার হাইট যদি এইচ হয়, তাহলে ভেরি সিম্পল, অ্যান্টেনার হাইট এইচ ইকুয়াল টু গিভেন আছে 60 মিটার। ওকে, তাহলে কত দূরত্ব পর্যন্ত করতে পারবে? ডি ইকুয়াল টু √2 আর এইচ দিয়ে মানগুলো বসিয়ে দিলে হলো। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, তাহলে 6400কে মিটারে নিয়ে যাও ইন্টু 60, তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা পেয়ে যাবে 27.7 কিলোমিটার। আর কতটা এরিয়া? তাহলে এ ইকুয়াল হচ্ছে পাই ডি স্কোয়ার, একটু আগে বললাম। তাহলে ডি স্কোয়ার মানে হচ্ছে 2RH, তাহলে ইন্টু 2RH, তাহলে এই মানগুলো বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। ক্লিয়ার? ভেরি সিম্পল কোয়েশ্চেন, কিন্তু যদি থিওরিটা না বুঝো কোয়েশ্চেন করতে পারবে না। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি।
তো দেখো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে আকাশ তরঙ্গ বা স্কাই ওয়েভ, যেটা আমি একটু আগে বলছিলাম। এখানে কি হবে, আয়োনোস্ফিয়ার রিজিয়নের মধ্যে দিয়ে এটা কি হবে, রিফ্লেকশন হবে। অ্যাকচুয়ালি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় এখানে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আয়োনোস্ফিয়ার অঞ্চলে আকাশ তরঙ্গের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে কমিউনিকেশন ঘটে। তো বিষয়টা কীরকম হয়, এটা মনে করো এখানে আমরা একটা যদি স্পেস বলি, এটা হচ্ছে আয়োনোস্ফিয়ার মনে করো। তাহলে এখানে মনে করো ট্রান্সমিটার আছে, এখানে রিসিভার আছে, ওকে। তাহলে এখান থেকে কী হবে, দেখো সিগন্যাল এইভাবে যাচ্ছে, দিয়ে এইভাবে সিগন্যাল আসবে। তো এইখানে বেসিক্যালি কী হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। ওকে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হয় বলো, যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়। তো যত উপরের দিকে যাচ্ছে কী হবে, মাধ্যমের ঘনত্ব কমছে, তাহলে ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যেতে যেতে আয়োনোস্ফিয়ার রিজিয়নে এসে কী হবে, এর রিফ্লেকশন হবে। তো রিফ্লেকশন হয়ে ট্রান্সমিটার থেকে রিসিভারে পৌঁছাবে। ওকে, তো দেখো আয়োনোস্ফিয়ার অঞ্চলে কি হয়, সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব যদি এনম্যাক্স হয়, তাহলে আপাতত তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি রয়েছে। ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি মানে কি, এমন একটা ফ্রিকোয়েন্সি যার থেকে বেশি তড়িৎচুম্বকীয় তরঙ্গ আয়োনোস্ফিয়ার ভেদ করে যায়, ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে না। মানে এই যে সিগন্যাল ওয়েভ যেটাকে আমরা পাঠাচ্ছি, এই সিগন্যাল ওয়েভের একটা ফ্রিকোয়েন্সির মিনিমাম ভ্যালু আছে, এটাও ক্যালকুলেট করা যায়, কিন্তু সেই ক্যালকুলেশনটা আমাদের করার প্রয়োজন নেই। তো ওই মিনিমাম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত হওয়া উচিত, সেই মিনিমাম ভ্যালুটা কত হওয়া উচিত, সেটা হচ্ছে এফসি, সেটাকে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বলা হয়, যেটা এক্সপ্রেশন 9√এন ম্যাক্স। এন ম্যাক্সটা কি, দেখো এন ম্যাক্স হচ্ছে কি, ইলেকট্রন ঘনত্ব, কোথাকার ইলেকট্রন ঘনত্ব, আয়োনোস্ফিয়ার অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব ম্যাক্সিমাম, সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব যদি এন ম্যাক্স হয়, তাহলে 9√এন ম্যাক্স, এটা হচ্ছে যে এফসি, মানে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির ভ্যালু। তার মানে এমন নয় যে কোনো ওয়েভ যেতে পারবে, এর থেকে যদি বেশি ফ্রিকোয়েন্সির ওয়েভ যায়, তাহলে কিন্তু আয়োনোস্ফিয়ার ভেদ করে চলে যাবে, তার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না। ওকে, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলে তবেই তো ট্রান্সমিটার থেকে এটা রিসিভারে পৌঁছাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। চলো নেক্সট। সাধারণভাবে প্রমাণ করা যায় যে মিউর সঙ্গে এন এবং এফ এর যে একটা রিলেশন রয়েছে, এই রিলেশনটা হচ্ছে যে মিউ ইজ ইকুয়াল টু, মানে আয়োনোস্ফিয়ার রিজিয়নের যে প্রতিসরাঙ্ক, সেটা যদি মিউ হয়, তাহলে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে √1 - 81n আপন এফ স্কোয়ার। এখান থেকে অ্যাকচুয়ালি ক্রিটিক্যালের ভ্যালুটা আসছে, তো সেগুলো ডিটেলস ডিসকাশন আমাদের সিলেবাসে নেই। তো এখানে মিউ আয়োনোস্ফিয়ার অঞ্চলের প্রতিসরাঙ্ক, এফ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক, এন হচ্ছে আয়োনোস্ফিয়ার অঞ্চলের ইলেকট্রন ঘনত্ব, যেখান থেকে আমরা ম্যাক্সিমাম ইলেকট্রন ঘনত্বটা বের করছি, এফ স্কোয়ার ইকুয়াল টু 9n ম্যাক্স। ওকে, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু তোমরা পুরো বিষয়টাকে করতে পারো এই চ্যাপ্টারে, যেটা খুবই অত্যন্ত একটা ইম্পর্টেন্ট বিষয় এবং অত্যন্ত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য। এবং আমি তোমাদেরকে বাস একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছি পুরো বিষয়টা। তোমরা যদি একবার এই ভিডিওটা দেখে নাও এবং এই পিডিএফটা একবার রিভাইজ করে নাও, তাহলে কিন্তু তোমাদের চ্যাপ্টারটা হয়ে যাবে। তো অবশ্যই তোমরা যদি পিডিএফটা চাও, তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আর অবশ্যই আমি আগেই বললাম, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ প্রচুর কিন্তু তোমাদের অ্যাকর্ডিং টু আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে কম্পিটিটিভ এক্সাম, সেগুলো অনুযায়ী আমি ভিডিও আপলোড করবো এবং লাইভ ক্লাস নেবো। ওকে, থ্যাংক ইউ।